আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইতিহাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত সম্পর্কে জানলে অবাক হই, আঁতকে উঠি। আমরা আসলে কি ছিলাম? কোথায় ছিল আমাদের অবস্থান? আর এখন আমরা কোথায় এসে পৌঁছেছি? কোথায় হারিয়ে গেল ইসলামের সোনালী যুগ? আমরা কি আদৌ সেই পুরনো ইতিহাস নতুন করে লিখতে পারবো পৃথিবীর বুকে? তাহলে চলুন আজ থেকেই শুরু করি। ঠিক এমনই একজন শুরু করেছিলেন ১৩২২ খ্রিস্টাব্দে আফ্রিকার তিউনিসিয়ায়। নাম তার মহামনীষী ইবনে খালদুন। মানব জাতির কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এ ধরাতে পাঠিয়েছেন অসংখ্য নবী রাসূল ও মহামনীষীদেরকে। যে কজন মুসলিম মনীষী মানুষের কল্যাণে বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, শিল্প সাহিত্য, ইতিহাস প্রভৃতি বিষয়ে তাদের অমূল্য অবদানের জন্যে আজও সমগ্র বিশ্বে অমর হয়ে আছেন। ব্যক্তি স্বার্থের জন্যে যারা কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করেননি, যারা জ্ঞান সাধনার উদ্দেশ্যে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেরিয়েছেন, ভোগ বিলাসকে উপেক্ষা করে যারা সারাটা জীবন কাটিয়েছেন মানুষের কল্যাণে, যারা জালেম শাসকদের স্বৈর শাসনকে সমর্থন না দিয়ে কারাগারে কাটিয়েছেন মাসের পর মাস, বছরের পর বছর, তাদের মধ্যে ইবনে খালদুন অন্যতম। ১৩২২ খ্রিস্টাব্দের ২৭শে মে আফ্রিকার তিউনিসিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ইবনে খালদুনের পুরো নাম আবু জায়েদ ওয়ালিউদ্দিন ইবনে খালদুন। তার পিতার নাম মোহাম্মদ ইবনে খালদুন। খালদুন হচ্ছে বংশের উপাধি। তার পূর্বপুরুষগণ ইয়েমেন থেকে এসে তিউনিসে বসতি স্থাপন করেন। তার পিতামহ তিউনিসের সুলতানের মন্ত্রী ছিলেন। পিতা ছিলেন খুব জ্ঞান পিপাসু। বাল্যকাল থেকেই ইবনে খালদুন জ্ঞান সাধনায় মশগুল হন। তার মেধা ও স্মরণশক্তি ছিল বিস্ময়কর। মাত্র ১৫ বছর বয়সে তিনি পবিত্র কোরআনের তাফসির শিক্ষা শেষ করেন। দর্শন, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস প্রভৃতি বিষয়ে জ্ঞান সাধনার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। যে কোনো বিষয়ে কোনো বই পেলেই তিনি তা পড়ে শেষ করে ফেলতেন। ফলে অল্প বয়সেই তিনি বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন। জ্ঞান সাধনায় মত্ত এ মনীষীর জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে নেমে আসে এক ভয়ানক দুর্যোগ। ১৩৪৯ খ্রিস্টাব্দে তিউনিসে দেখা দেয় প্লেগ নামক মহামারী। এ মহামারীতে তার পিতামাতা, শিক্ষক, আত্মীয় স্বজন ও অনেক বন্ধুবান্ধব মারা যান। এ সময় তার বয়স হয়েছিল মাত্র ১৭ থেকে ১৮ বছর। পিতামাতাকে হারিয়ে তিনি শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়েন এবং সংসারে নেমে আসে অভাব অনটন। জীবিকা নির্বাহের তাগিদে ১৩৫২ খ্রিস্টাব্দে তৎকালীন তিউনিসের সুলতান আবু মুহাম্মাদের ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি চাকুরিতে যোগদান করেন। যেহেতু সংসারে মা বোন কেউ ছিল না, তাই ২২ বছর বয়সে ১৩৫৪ খ্রিস্টাব্দে তিনি বিবাহ করতে বাধ্য হন। জ্ঞান পিপাসু এ মনীষী বিবাহের পর আমোদ প্রমোদ ও ভোগ বিলাসে ডুবে যাননি, বরং গভীর আগ্রহে জ্ঞান চর্চা শুরু করেন। আস্তে আস্তে সারা দেশে তার সুনাম ছড়িয়ে পড়ে। ক্রমান্বয়ে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন, চলে আসেন আন্দালুসিয়ায়। সেখানে গ্রানাডার সুলতানের অনুরোধে তিনি কেস্টিল রাজ্যের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কিছুদিন দায়িত্ব পালন করার পর ১৩৬৬ খ্রিস্টাব্দে আবার চলে আসেন স্বদেশ ভূমি তিউনিসে এবং এখানে তৎকালীন সুলতান আবু আবদুল্লাহর অনুরোধে বগি নামক রাজ্যের মন্ত্রী হিসেবে চাকুরিতে যোগদান করেন। পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে প্রায় প্রত্যেক মনীষী নিজ নিজ মাতৃভূমিতে মর্যাদা পাননি, বরং নির্যাতিত, বিতাড়িত এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ইবনে খালদুনও তাদের থেকে আলাদা নন। তিউনিসিয়ার বগি রাজ্যে তিনি বেশি দিন অবস্থান করতে পারেননি। সেখানে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হন। সুলতান আবু আবদুল্লাহকে তার ভাই আবুল আব্বাস হত্যা করে রাজ্য ছিনিয়ে নেন এবং ইবনে খালদুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
তিনি কোনো উপায়ে বগি রাজ্য ত্যাগ করে চলে যান তেলেমচিন রাজ্যে, যা মরক্কোর একটি ক্ষুদ্র রাজ্য ছিল। মরক্কোর সুলতান আব্দুল আজিজ ইবনে আল হাসান এ ক্ষুদ্র রাজ্যটি দখল করে নিলে তিনি সুলতানের হাতে বন্দী হন। সুলতান ইবনে খালদুনের জ্ঞান প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে মুক্তিদানের আদেশ দেন। তখন প্রায় অধিকাংশ দেশে রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। আন্দালুসিয়ার সুলতান কর্তৃক মরক্কো দখল হলে ইবনে খালদুন পুনরায় গ্রেফতার হন এবং আনুমানিক 1376 খ্রিস্টাব্দে তিনি মুক্তি লাভ করেন। মুক্তি পেয়ে রাজনৈতিক আশ্রয়ে তিনি চলে আসেন আন্দালুসিয়ায় এবং জ্ঞান সাধনা ও ইতিহাস রচনায় মনোনিবেশ করেন। কিন্তু এখানেও তিনি শান্তি ও নিরাপত্তা পেলেন না। জালেম, নিষ্ঠুর ও ক্ষমতালোভী শাসকদের ষড়যন্ত্রের কারণে তাকে ঘুরে বেড়াতে হয়েছে দেশ থেকে দেশান্তরে, পোহাতে হয়েছে অনেক দুর্ভোগ। এ সময় আন্দালুসিয়ার সুলতান ছিলেন আল আহমার। তিনি ইবনে খালদুনকে খুব সম্মান দিয়েছিলেন, কিন্তু এ সময় মরক্কোর নতুন আমির ইবনে খালদুনকে গ্রেফতার করার জন্য লোক পাঠালে ইবনে খালদুন আন্দালুসিয়া ত্যাগ করে চলে যান উত্তর আফ্রিকায়। সে সময় উত্তর আফ্রিকায় ইবনে খালদুনের খুব প্রভাব ও সুখ্যাতি ছিল। তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব, যিনি দুঃখ কষ্টকে বরণ করে নিয়েছিলেন, কিন্তু সত্য ও ন্যায়কে প্রকাশ করতে কাউকে ভয় করতেন না। তখন তেলেমচিনের আমির আবু হামুর এর মন্ত্রী ছিলেন তার ভাই ইয়াহিয়া। তিনি এখানে সর্বসাধারণ, বিশেষ করে গরিব ও সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের সাথে মেলামেশা করতে লাগলেন। ক্রমে ক্রমে ইবনে খালদুনের মানব সেবা, প্রতিভা ও আদর্শে মুগ্ধ হয়ে জনগণ তার ভক্ত হতে লাগল এবং তার নিকট তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা প্রকাশ করতে শুরু করল। আমির আবু হামু ভাবলেন, জনগণ যেভাবে তার দিকে আকৃষ্ট হচ্ছে, দেশে যে কোনো সময় বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই আমির আবু হামু ষড়যন্ত্রমূলকভাবে ইবনে খালদুনের বিরুদ্ধে প্রজা বিদ্রোহের অভিযোগ উত্থাপন করেন। এতে ইবনে খালদুন তেলেমচিন ত্যাগ করে বানু আরিফ প্রদেশে চলে যান এবং শান্তিতে বসবাস শুরু করেন। এখানেই তিনি আমির মোহাম্মদ ইবনে আরিফের দেয়া নিরাপত্তা ও সহযোগিতায় বিশ্ববিখ্যাত কিতাব আল মুকাদ্দিমা রচনা করেন। এই কিতাবের মাধ্যমে তিনি সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী, ঐতিহাসিক ও দার্শনিক হিসেবে সুখ্যাতি লাভ করেন। আল মুকাদ্দিমায় তিনি যে মৌলিক চিন্তাধারার পরিচয় দিয়েছেন তা পৃথিবীতে আজও বিরল। তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে ঐতিহাসিক বিবরণ ও ঘটনাপঞ্জি লিপিবদ্ধ করাই ঐতিহাসিকগণের কাজ নয়, বরং জাতির উত্থান পতনের কারণগুলোকেও বিশ্লেষণ করাই হবে আসল উদ্দেশ্য। তিনি আল মুকাদ্দিমা গ্রন্থে জাতিসমূহের উত্থান পতনের কারণগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। 1380 খ্রিস্টাব্দে তিনি মাতৃভূমি তিউনিসে পুনরায় ফিরে আসেন, কিন্তু মাতৃভূমির জনগণ তাকে সম্মান দেয়নি। অবশেষে 1382 খ্রিস্টাব্দে চলে যান মিশরে। সেখানে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীতে মিশরের সুলতান তাকে প্রধান বিচারপতির পদে নিযুক্ত করেন। মিশরের কায়রোতে তিনি প্রায় 24 বছর কাটিয়েছিলেন। এখানেই তিনি তার আত-তারিখ নামক আত্মচরিত্র গ্রন্থ রচনা করেন। তিনি সমাজবিজ্ঞান ও বিবর্তনবাদ সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য আবিষ্কার করেন। বিবর্তনবাদের নতুন তথ্য ইবনে খালদুনই সর্বপ্রথম উদ্ভাবন করেছিলেন। ইতিহাস সম্পর্কে তার লেখা কিতাব আল ইবর বিশ্বের প্রথম এবং সর্ববৃহৎ ইতিহাস গ্রন্থ। ইবনে খালদুনের বিভিন্ন রচনাবলী ইউরোপে বিভিন্ন ভাষায় অনুদিত হবার পর সমগ্র বিশ্বে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। উল্লেখ্য যে এমন এক সময় ছিল যখন মুসলিম জাতি জ্ঞান, বিজ্ঞান, শিল্প ও সাহিত্যে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত ছিল। পরবর্তীতে ইউরোপের লোকেরা মুসলিম মনীষীদের জ্ঞান, বিজ্ঞান ও শিল্প সাহিত্যকে চর্চা করে ক্রমান্বয়ে আজ উন্নতির শিখরে উঠেছে। কিন্তু মুসলিম জাতি তাদের পূর্বপুরুষদের সুবিশাল জ্ঞান ভাণ্ডারকে উপেক্ষা করায় আজ বিশ্বের বুকে
অশিক্ষা, দরিদ্র ও পরমুখাপেক্ষী জাতি হিসেবে পরিণত হয়েছে। 1400 খ্রিস্টাব্দে দিগ্বিজয়ী বাদশাহ তৈমুর সিরিয়া আক্রমণ করেন এবং মিশর অভিযানের প্রস্তুতি নেন। ঠিক এ সময় ইবনে খালদুন মিশরের সুলতানের অনুরোধে একটি শান্তি চুক্তির প্রস্তাব নিয়ে বাদশাহ তৈমুরের দরবারে উপস্থিত হন। দীর্ঘ আলোচনার পর বাদশাহ তৈমুর ইবনে খালদুনের জ্ঞান, বুদ্ধি ও প্রতিভায় মুগ্ধ হয়ে তার শান্তি প্রস্তাব মেনে নেন। তৈমুর তার মিশর অভিযান স্থগিত ঘোষণা করেন। এভাবেই ইবনে খালদুন তার জ্ঞান ও প্রতিভা দিয়ে একটি অনিবার্য সংঘাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করলেন। বাদশাহ তৈমুরের বিশেষ অনুরোধে ইবনে খালদুন দামেস্কে কিছুদিন অবস্থান করেন। এরপর ফিরে আসেন মিশরে। মিশরেই এ বিখ্যাত মনীষী 1406 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এ মনীষী মুসলিম জাতির জন্য যে জ্ঞান বিজ্ঞান রেখে গিয়েছেন তা ইতিহাসে চিরদিন অমর হয়ে থাকবে। একজন বিদ্যাহীনের বিনয়ী স্বভাব অহংকারী বিদ্বানের চাইতেও প্রশংসনীয়। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।